নমস্কার বন্ধুরা, নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমি বং সোশ্যালিস্ট, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের কিন্তু বিষয় হলো শ্যামা প্রসাদ মুখার্জি। কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ দিবস পালন করলো বিজেপিরা, আর এই পুরো কৃতিত্ব দেওয়া হয় বিজেপি থেকে এই শ্যামা প্রসাদ মুখার্জিকে। তিনি নাকি পশ্চিমবঙ্গকে পূর্ব পাকিস্তানে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে, এবং অনেকে বলে কলকাতাকেও নাকি পূর্ব পাকিস্তানে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে। সত্যি কি তাই করেছে, না ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে? আজকে সেই তথ্যগুলো প্রমাণ সহ আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না, কারণ টোটালি প্রমাণ দিয়ে আপনাদের সামনে দেখাবো যে শ্যামা প্রসাদ অ্যাকচুয়ালি কি ছিলেন। আর যারা বামপন্থাকে বিশ্বাস করেন তাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। এবার সাবজেক্টে ফিরে আসি। শ্যামা প্রসাদ মুখার্জি সম্বন্ধে কিন্তু আরো অনেক কিছু শোনা যায়। মানে তিনি যখন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ছিলেন তখন নাকি দুজন ছাত্র ভারতীয় পতাকা তোলাতে তাকে বেতের বাড়ি খেতে হয়েছিল। সেই কথা আমি কিন্তু প্রমাণ দিতে পারবো না, সেই জন্য সেই কথা সত্য মিথ্যা নিয়ে আমি যাচাই করতে আসিনি। আমি তার প্রথমেই পলিটিক্যাল কেরিয়ারে চলে যাব। তিনি কিন্তু 1937 সালে নির্দল প্রার্থী হয়ে কৃষক প্রজা পার্টির সমর্থনে কিন্তু প্রথম জিতেছিল। আর আপনাদের জানিয়ে দিয়ে রাখি, ভারত স্বাধীন হওয়ার আগেও কিন্তু 3বার ইলেকশন হয়েছিল, সেটা ইন্ডিয়ান প্রভিন্সিয়াল ইলেকশন। এবং এই ভোটে কিন্তু সব সাধারণ মানুষই অংশগ্রহণ করতে পারতো না, বিশেষ কিছু ব্যক্তিরা এই ভোটে অংশগ্রহণ করতে পারতো। এবং যেসব কৃষকদের অনেক জমি আছে, মানে অনেক বড় লোক কৃষক, তারাই কিন্তু এই ভোটে অংশগ্রহণ করতে পারতো। আর এই ভোটে কিন্তু অবিভক্ত বাংলার ক্ষমতায় আসে মুসলিম লীগ এবং তার অ্যালায়েন্সরা। আর প্রধানমন্ত্রী নির্বাচিত হয় একে ফজলুল হক। তখন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী নির্বাচন হতো। আর জেনে নেব মুসলিম লীগের সঙ্গে কারা কারা অ্যালায়েন্স ছিল। প্রথমেই নাম চলে আসছে কৃষক প্রজা পার্টি। যেমন সিপিএম এর কৃষক পার্টির নাম হলো এআইকেএস, তেমনি মুসলিম লীগের কৃষক পার্টির নাম হলো কৃষক প্রজা পার্টি, যার সমর্থনে কিন্তু এই শ্যামা প্রসাদ মুখার্জি জিতেছিল। এটা কিন্তু আপনারা উইকিপিডিয়ায় গিয়ে সরাসরি দেখে নিতে পারবেন, আমি স্ক্রিনে দেখিয়ে রাখছি একদম প্রমাণ সহ। এবং যদি কৃষক প্রজা পার্টিতে আপনি যদি সেখান থেকেও ক্লিক করেন বা কৃষক প্রজা পার্টির সম্বন্ধেও জানেন, দেখতে পাবেন তার ফাউন্ডারও কিন্তু একে ফজলুল হক, এবং এর অনেক বছর ধরে কিন্তু তার প্রেসিডেন্ট ছিলেন এই একে ফজলুল হক। এবং বারবারই একে ফজলুল হকের নামটা কেন আনছি, এই একে ফজলুল হক কিন্তু একটা প্রধান চরিত্র এই শ্যামা প্রসাদ মুখার্জির স্টোরিতে। এবং আরেকটা অ্যালায়েন্স কে ছিল, হিন্দু মহাসভা ছিল মুসলিম লীগের সঙ্গে অ্যালায়েন্স। ভাবতে পারছেন, একটা কট্টর হিন্দুবাদী দল একটা কট্টর মুসলিমবাদী দলের সঙ্গে কি সুন্দরভাবে অ্যালায়েন্স রয়েছে। এটা ভাবা যায় না, কিন্তু এটাই সত্যি ছিল। সেই সময় কিন্তু এই দুটো দল কিন্তু একসঙ্গে ছিল। আরো এর সঙ্গে আরেকটা দল ছিল যেটা ন্যাশনালিস্ট কংগ্রেস, মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নয়, এটা বাংলার একটা ন্যাশনালিস্ট কংগ্রেস। তাদের কিন্তু অস্তিত্ব শেষ হয়ে গেছিল, আর অস্তিত্ব নেই তাদের, তারাও অ্যালায়েন্স ছিল। এবার ভাববেন যে মুসলিম লীগ আর হিন্দু মহাসভা দুটো দুই মেরুর পার্টি কি করে এক হলো? তাদের মিল তো ছিল না। হ্যাঁ, তাদের দারুণ দারুণ কিছু কিছু মিল ছিল। তারা হলো কট্টর ধর্মীয় সংগঠন, দুজনেই কিন্তু তাই, এবং দুজনেই কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বিরোধী। এবং আরেকটাও কথা, দুজনেই কিন্তু দেশভাগকে সমর্থন করেছিল। তারা ভারত ছাড়ো আন্দোলনকে সমর্থন করেনি, তারা চায়নি ইন্ডিয়া থেকে ব্রিটিশরা চলে যাক। এবার চলে আসি শ্যামা প্রসাদ মুখার্জি সম্বন্ধে। তিনি 2 বছর পরেই কিন্তু 1939 সালে হিন্দু মহাসভায় যোগ দেন, এবং সেই বছরই তিনি হিন্দু মহাসভার প্রেসিডেন্ট হয়ে যায়। এবার সময়টা আসছে 1940 সালে 23শে মার্চ লাহোর অধিবেশনে একে ফজলুল হক প্রথম বলেন যে বাংলাকে আবার ভাগ হবে। মানে 1905-এর আগে বঙ্গভঙ্গর কথা হয়েছিল, যে ইস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল গঙ্গার ওপার হবে ইস্ট বেঙ্গল, এটা ওয়েস্ট বেঙ্গল হিসেবে বাংলা ভাগের কথা হয়েছিল। কিন্তু তারপরে কিন্তু বঙ্গভঙ্গ রদ হয়ে যায়। তারপরে কিন্তু সেকেন্ড টাইম একে ফজলুল হক আবার শুরু করে যে বাংলাকে আবার ভাগ করতে হবে ধর্মের ভিত্তিতে, এবং যে নতুন বাংলা হবে তার নাম হবে ইস্ট পাকিস্তান। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন একে ফজলুল হক বলল 1940 সালে বাংলাকে ভাগ করতে হবে ধর্মের ভিত্তিতে, তারপরেই কিন্তু মানে 1941 সালের ডিসেম্বর মাসে সেই একে ফজলুল হকের আন্ডারে কিন্তু ফাইন্যান্স মিনিস্টার হয়ে যায় এই শ্যামা প্রসাদ মুখার্জি। মানে ভাবতে পারছেন, পরোক্ষভাবে কিন্তু সেই বাংলা ভাগকেই সমর্থন করে দিল। যদি সমর্থন না করতো, তারা আন্ডারে কখনো ফাইন্যান্স মিনিস্টার হতো না, তাহলে হিন্দু মহাসভা কিন্তু অ্যালায়েন্স থেকে সরে যেত। কিন্তু সেটা হয়নি, কিন্তু তারা আন্ডারেই ফাইন্যান্স মিনিস্টার হিসেবে ছিল।
মানে একে ফজলুল হকের কতটা কাছের বন্ধু হয়ে গেছিল একবার ভেবে দেখুন। আর আজকে যে বিজেপি পার্টিটা দেখছেন তার প্রতিষ্ঠাতা ছিল কিন্তু এই শ্যামা প্রসাদ মুখার্জি। আরে ভাবা যায় এই শ্যামা প্রসাদ মুখার্জি ছিল সেই সময় কট্টর মুসলিম পার্টির সমর্থক একজন। আর এটা কিভাবে করতে পারলো? একটা হিন্দু কট্টর রাজনৈতিক দল একটা মুসলিম কট্টর রাজনৈতিক দলের সঙ্গে একসঙ্গে অ্যালায়েন্স হলো। মানে এইরকম অভিসন্ধি তো ছিল না যে হিন্দু আর মুসলিমের বেসে যে বাংলাকে ভাগ করা হচ্ছে, যে পার্টটা মুসলিমের যাবে তার মসনদে বসবে মুসলিম লীগ, আর যে হিন্দুদের পার্টটা থেকে যাবে বাংলায় তার মসনদে বসবে হিন্দু মহাসভা। মানে দুজনের কমন শত্রু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তারা কখনো বাংলার মধ্যে আসতে পারবে না, এটাই তাদের অভিসন্ধি ছিল না তো? আর এই প্রশ্নটা আপনাদের কাছেই থাকছে, আপনারা অবশ্যই কিন্তু কমেন্টসে লিখতে ভুলবেন না। আর এই শ্যামাপ্রসাদ মুখার্জি বলুন বা হিন্দু মহাসভা বলুন বা মুসলিম লীগ একে ফজলুল হক, কেউ কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেছিলেন এবং ব্রিটিশদের পক্ষেই ছিলেন। আর ভারতের স্বাধীনতা সংগ্রামে কিন্তু এদের বিন্দুমাত্র অবদান পর্যন্ত ছিল না। আর শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু বাংলা ভাগকে সমর্থন করেছিলেন, তার প্রমাণ আমি দিয়ে দিয়েছি। এবং আমাদের বাংলায় একজন নেতা আছেন যিনি তথাগত রায়, সবাই চেনেন, তিনিও কিন্তু এবিপি আনন্দে সরাসরি স্বীকার করেছিলেন বাংলা ভাগকে তিনি সমর্থন করেছিলেন। তখন আরেকজন মনীষী মাথা তুলে দাঁড়িয়ে বললেন যে ভারত যদি ভাগ করতে হয় তাহলে বাংলাকেও ভাগ করতে হবে। কেন না, বাংলায় যে 45% হিন্দু আছে তারা অপর পক্ষের জিম্মি হয়ে কখনো থাকবে না। জিম্মি বা ধিম্মি, আরবিতে বলে ধিম্মি আর উর্দুতে বলে জিম্মি। এই জিম্মি হয়ে থাকবে না, কোনো তাদের আশ্রিত হয়ে থাকবে না, তারা নিজেরা মাথা উঁচু করে ভারতের নাগরিক হিসেবে থাকবে। এই মনীষীর নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আর বর্তমান বিজেপিরা এটাই বিশ্বাস করে এবং মানুষদের এটাই বিশ্বাস করানোর চেষ্টা করে যে পশ্চিমবঙ্গকে পূর্ব পাকিস্তানে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিল এই শ্যামাপ্রসাদ মুখার্জি, বা কলকাতাকেও কিন্তু পূর্ব পাকিস্তানে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিল এই শ্যামাপ্রসাদ মুখার্জি। আংশিক ক্ষেত্রে এটা সত্য বলে মনে হলেও ব্যাপারটা কিন্তু একদমই তাই ছিল না। একে ফজলুল হক 1940 সালে যে বাংলা ভাগের কথা বলেছিল, ম্যাক্সিমাম বাংলাটাই কিন্তু পূর্ব পাকিস্তানের মধ্যে। আজকে যে বাংলাদেশটা দেখছেন এটাই কিন্তু মোটামুটি একটা ম্যাপ ছিল। এছাড়াও কিন্তু কলকাতাকে এই ইস্ট পাকিস্তানের মধ্যে ইনক্লুড করেছিল, কারণ এই কলকাতায় কিন্তু জিতেছিল মুসলিম লীগ জোট। মানে মুসলিম লীগ কি এখানে জিতেছিল না, তার সঙ্গে অ্যালায়েন্স ছিল হিন্দু মহাসভা, আর এই হিন্দু মহাসভায় কিন্তু কলকাতায় জিতেছিল। সেই হিসাবে যেহেতু অ্যালায়েন্স ছিল, সেই হিসাবে কিন্তু মুসলিম লীগ দাবি করে যে এই কলকাতাটাও ইস্ট পাকিস্তানের মধ্যে যাবে। এবার ভেবে দেখুন, যদি এই হিন্দু মহাসভা যদি জোটই না হতো মুসলিম লীগের সঙ্গে, তাহলে এই কলকাতার দাবিটা উঠতোই না। আর 1946 সালে কিছু কিছু মুসলিম এক্সট্রিমিস্ট পুরো বেঙ্গলটাকেই দাবি করেছিল ইস্ট পাকিস্তানের, কিন্তু যেটা কখনো সম্ভব নয়। সেটার বিরোধিতা কিন্তু কংগ্রেসও করেছিল, কমিউনিস্ট দলও করেছিল এবং হিন্দু মহাসভাও কিন্তু করেছিল, যেখানে কিন্তু অন্য দলগুলোর মতোই শ্যামাপ্রসাদ মুখার্জিও কিন্তু প্রতিবাদ করেছিল। কিন্তু এটা কখনোই সম্ভব না পুরো বেঙ্গলটা ইস্ট পাকিস্তানে চলে যাবে। যেমন পাঞ্জাবের কথায় চলে আসি, পাঞ্জাবে কিন্তু 1937 সালে জিতেছিল ইউনিয়নিস্ট পার্টি। সেই পার্টিরও কিন্তু প্রেসিডেন্ট ছিল সিকান্দার হায়াত খান, তিনিও কিন্তু মুসলিম ছিলেন। সেই পার্টিটা কিন্তু পাঞ্জাবের গভর্নমেন্টে ছিল। পরে তারা মুসলিম লীগের সঙ্গে জোট হয়ে যায়, তাহলে তো পুরো পাঞ্জাবটাই পাকিস্তানে চলে যাওয়ার কথা। তা মুসলিম লীগের সঙ্গে জোট হয়ে গেছিল, কিন্তু তা হয়নি। ওই পাঞ্জাবের মধ্যে যেটা মুসলিম সিট পেয়েছিল, মানে প্রায় 50% সংখ্যার মতো, মানে 89টা পেয়েছিল মুসলিম সিট, তারা কিন্তু পাকিস্তানে চলে গিয়েছিল। আর যে শিখ আর হিন্দুরা যে সিটটা পেয়েছিল সেটা ইন্ডিয়ার মধ্যে থেকে গেছে। তার সঙ্গে এই যে ইউনিয়নিস্ট পার্টি, তার সঙ্গে কিন্তু অ্যালায়েন্সে ছিল খালসা ন্যাশনালিস্ট বোর্ড 14টা সিট পেয়েছিল, হিন্দু ইলেকশন বোর্ড 11টা সিট পেয়েছিল, তারাও কিন্তু ইন্ডিয়ার মধ্যেই থেকে গেছে। এই 98টা সিটের মধ্যেই কিন্তু এই দলগুলো পড়ে। সেই জন্য বেঙ্গলের ক্ষমতায় যে ছিল সেটাই পুরো যে পাকিস্তান হয়ে যাচ্ছে তা নয়। মানে যেসব জায়গায় মুসলিম সিট জিতেছিল সেই জায়গাগুলোই কিন্তু পাকিস্তানের অন্তর্গত হয়েছে, এবং পাঞ্জাবের ক্ষেত্রেও তাই হয়েছে, বেঙ্গলের ক্ষেত্রেও তাই হওয়ার কথা ছিল, তাই হয়েছে। তাই বলে এই রকম না যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যই এই পুরো বেঙ্গলটা ইস্ট পাকিস্তান হয়ে যায়নি। এবার ভেবে দেখুন, এই যে মুসলিম কট্টর রাজনৈতিক দল
মুসলিম লীগ, এর সঙ্গে যদি হিন্দু মহাসভা বা শ্যামাপ্রসাদ বাবু যদি অ্যালায়েন্সই না হতো, তাহলে হয়তো মুসলিম লীগ ক্ষমতায় নাও আসতে পারতো, আর যদি ক্ষমতায় না আসতো তাহলে হয়তো ন্যাশনাল কংগ্রেসই আসতো। তাহলে কিন্তু এই বাংলাটার কোনো অংশ ইস্ট পাকিস্তানের দাবি উঠতো না। এবং আগেও জানিয়েছি, এখনো আপনাদের প্রমাণ সহ জানাচ্ছি যে ভারত ছাড়ো আন্দোলনে কিন্তু হিন্দু মহাসভা বা শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু বিরোধিতা করেছিলেন, কখনোই সমর্থন করেনি। এটা কি ভারত বিরোধিতা নয়? এটা আপনাদের কাছে কোশ্চেন থাকছে, অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর ভারতের স্বাধীনতা সংগ্রামে কিন্তু এই শ্যামাপ্রসাদ বাবুর কোনো অবদানই ছিল না। আর এই ব্রিটিশরা ইন্ডিয়া থেকে চলে যাক, সেটা শ্যামাপদ বাবু একবারও চাননি। তাহলে কি এটাকে দেশদ্রোহিতা বলে না? অবশ্যই কিন্তু আপনারা কমেন্টসে জানান। এই কোশ্চেনটা আপনাদের কাছেই থাকছে। আর তিনি হিন্দুত্বকে এত প্রমোট করেছিলেন এবং একটা হিন্দু কট্টর সংগঠনের সঙ্গে যুক্ত হয়েও কি করে একটা মুসলিম কট্টর রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকা যায়, কি করে তারা এক মঞ্চে কি করে থাকতে পারলো? এবার আপনারাই বিচার করুন, তিনি দেশভক্ত ছিলেন না দেশ বিরোধী ছিলেন, তিনি হিন্দুদের পাশে ছিলেন না হিন্দুদের ইমোশন নিয়ে খেলা করেছেন। বিচার করবেন আপনারা। অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নমস্কার।